আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি ২৮ ব্যাচ যারা যারা এসএসসি পরীক্ষা শেষ করছেন, এসএসসি পরীক্ষার পরে এইচএসসির লাইফের শুরুটাই হয় কলেজ অ্যাডমিশন দিয়ে। সো এটা মোটামুটি একটা কম্পিটিটিভ এক্সাম। এইটার চাইতেও কম্পিটিটিভ এক্সাম হচ্ছে ভাইয়া আমাদের অ্যাডমিশন পরীক্ষা। সো এইচএসসি থেকে ড্রিম ইউনিভার্সিটি, আপনার স্বপ্নের ইউনিভার্সিটি পর্যন্ত যাত্রাটা কীরকম হওয়া উচিত, এইচএসসিতে কীভাবে পড়লে আপনি আপনার স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারেন, সেইটা নিয়েই হচ্ছে আমরা আজকে একেবারে কমপ্লিট একটা রোডম্যাপ দিব। সো ভিডিওটা একটু সেভ করে রাখেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন, ঠিক আছে? তো প্রথমেই আসেন আমরা কিছু স্ট্যাটিস্টিক্স একটু দেখে নিই যে প্রত্যেক বছর বুয়েটে পরীক্ষা দেয় অলমোস্ট 18,000 পরীক্ষার্থী। এটা প্রিলিমিনারি পরীক্ষা। এই বছর থেকে বুয়েট প্রিলিমিনারি পরীক্ষা নিবে কিনা সেটার কোনো সার্কুলার এখনও হয় নাই। গত 5 বছর ধরে যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হইতেছিল, বুয়েটের প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা হইতো। সেই প্রিলিমিনারি পরীক্ষাতে যারা যারা পাশ করতো বা যারা যারা হচ্ছে টপ 3000 বা 6000-এ থাকতো, তাদের কিন্তু আলাদা করে আবার রিটেন পরীক্ষা হইতো। সো অলমোস্ট 18,000 স্টুডেন্ট প্রিলিমিনারি পরীক্ষা দিত। যদি প্রিলিমিনারি পরীক্ষা না হয় তাহলে এই নাম্বারটা অলমোস্ট 12,000-এ আসবে, অলমোস্ট 12,000-এ আসবে যদি প্রিলিমিনারি পরীক্ষা না হয়। বুয়েটে সিট আছে কয়টা? সিট আছে অ্যাপ্রক্সিমেট 13টা। মেডিকেলে যেহেতু সেকেন্ড টাইম এক্সাম আছে, এটা 1.5 লাখ থেকে 1,60,000 এই রেঞ্জে স্টুডেন্ট পরীক্ষা দেয়। সিট আছে কয়টা? সব মেডিকেল মিলে অ্যাপ্রক্সিমেট সিট আছে 5,380টা, প্লাস মাইনাস হইতে পারে। আমি ডেটাগুলো হচ্ছে যেহেতু ইন্টারনেট থেকে নিছি, সো একটু প্লাস মাইনাস হইতে পারে। প্রত্যেক বছরই মেডিকেলের সিট আসলে একটু 19-20 হয়, কোনোবার হয়তো সিট বাড়ায়, কোনোবার হয়তো সিট কমায়, অল্প একটু 19-20 হয়, নতুন কিছু মেডিকেলে অ্যাড হইতেছে, সো 19-20 হইতে পারে। বাট সিট ধরে রাখেন 5,380টা। পরীক্ষা দিবে কিন্তু অলমোস্ট 1,60,000, 1.5 লাখ থেকে 1,60,000 বা 80,000-ও হইতে পারে যদি সেকেন্ড টাইম পরীক্ষার্থী ধরেন। আর ঢাবিতে টোটাল সবগুলা ইউনিট মিলায়, ঢাবিতে টোটাল ইউনিট আছে ক ইউনিট, খ বিভাগ, গ বিভাগ, টোটাল 3টা, চারুকলা আছে, সবগুলা ইউনিট মিলায় অলমোস্ট 3.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়। সিট আছে ভাইয়া সবগুলা ইউনিট মিলায় 6,000। সো বুঝতেই পারতেছেন যে কম্পিটিশন 3 জায়গায় কিন্তু ডিফারেন্ট লেভেলের কম্পিটিশন, বেশ ভালো লেভেলের কম্পিটিশন। সো এত ভালো কম্পিটিশনের মধ্যে আপনি আসলে টিকা থাকবেন কেমনে, সেটা নিয়েই হচ্ছে আমরা আজকে কথাবার্তা বলবো। তো প্রথমেই দেখেন, সবচেয়ে বড় ভুল যেটা স্টুডেন্টরা সবচেয়ে বড় ভুল যেটা করে সেটা হচ্ছে যে এখন কলেজের পড়াপড়ি, ভর্তি প্রস্তুতি পরে শুরু করব, যে ভাই আমার তো এইচএসসির পরে সময় আছেই, এইচএসসির পরে না হয় হচ্ছে আমি অ্যাডমিশনের প্রিপারেশন নিব। সো এই কাজটা করা যাবে না। এই কাজটা না করে এখন থেকে কিভাবে পড়লে আপনি সবচেয়ে বেশি আগায় থাকতে পারবেন সেটা আগে দেখেন। ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে এইচএসসি এর বই থেকেই। সো এইচএসসি বইয়ের প্রবলেমগুলো আগে ভালো মতো সলভ করতে হবে। এইচএসসি এর পরে যদি আপনি শুরু করেন তাহলে অনেকটুকু পিছিয়ে যাবেন। আপনাদের সাথে স্টুডেন্টরা অলরেডি প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পরই কিন্তু এখন ক্লাস করা শুরু করে দিছে। সো আপনি যদি চিন্তা করেন যে এইচএসসির পরে আমি শুরু করব, এইচএসসি শেষ হোক তারপরে হচ্ছে শুরু করব, এইটা করলে অন্যদের চাইতে কিন্তু অনেকটুকু পিছিয়ে থাকবেন। এটা একটা রেস। সো এই রেসে হচ্ছে পিছিয়ে পড়া যাবে না। যারা চান্স পায় তারা ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে ফাউন্ডেশন তৈরি করে। এরকম একটা স্টুডেন্ট আপনি দেখাইতে পারবেন না যে কোনো কালে ফেল করছে, ও আইসা হঠাৎ করে বুয়েটে চান্স পেয়ে গেছে, ও আইসা হঠাৎ করে মেডিকেলে চান্স পেয়ে গেছে, ও আইসা হঠাৎ করে ঢাবিতে চান্স পেয়ে গেছে। এটা আসলে কখনোই হবে না। যারা চান্স পাবে তারা ফার্স্ট ইয়ার থেকেই সুন্দর মতো সিনসিয়ারলি পড়াশোনা শুরু করবে, ঠিক আছে? সো আপনারও এই কাজটা করা উচিত, ফার্স্ট ইয়ার থেকে সিনসিয়ারলি পড়াশোনা শুরু করা। তো এইচএসসি ফার্স্ট ইয়ারে কি আসলে করা উচিত যেন আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারেন? এখানে একটা সবচেয়ে বড় কনফিউশন থাকে। অনেকেই ম্যাথ ভার্সেস বায়োলজি দুইটা আলাদা স্ট্রিমে ভাগ হয়ে যায়। এই কাজটা করাই যাবে না, কারণ আপনি এখনও জানেন না আপনি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বেন নাকি আপনি বায়োলজিতে, মানে মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্টে পড়বেন না বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টে পড়বেন, এটা আপনি এখনও জানেন না। ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু সবার জন্যই কম্পালসারি, এটা নিয়ে আসলে খুব বেশি একটা স্টুডেন্টদের মধ্যে মত পার্থক্য দেখা যায় না। বাট ম্যাথ ভার্সেস বায়োলজি এইটা একটা টাফ গেম হয়ে যায়। সো এই টাফ গেমে আপনার হচ্ছে আগায় থাকার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই দুইটাতে সমান গুরুত্ব দিতে হবে। ম্যাথে কি করব? সূত্র বুঝবো, সূত্র মুখস্থ করা যাবে না। অধ্যায়ে 50 থেকে 100টা এক্সট্রা প্রবলেম সলভ করতে হবে, 50 থেকে 100টা মিনিমাম এক্সট্রা প্রবলেম সলভ করব। কেমিস্ট্রিতে ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি দুইটাকেই ইম্পর্টেন্স দিতে হবে। অনেকেই দেখা যায় অর্গানিক পড়তে পড়তে একেবারে শহীদ হয়ে যাইতেছে, অর্গানিক থেকেই মনে হয় সব প্রশ্ন আসবে, এরকম একটা ভাব। অনেকে আবার অর্গানিক পুরাপুরি স্কিপ করে যায়। দুইটার একটাও করা যাবে না, দুইটাতেই সমান ইম্পর্টেন্স দেওয়া লাগবে, ঠিক আছে? ফিজিক্সে সূত্রের অর্থ বোঝা লাগবে আগে, যে এই সূত্রটা যে আমি অ্যাপ্লাই করতেছি, এই সূত্র কোত্থেকে আসলো, কেন এই সূত্র অ্যাপ্লাই করতেছি, কি কি ডেটা দেওয়া থাকলে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, এগুলো আগে ভালো মতো বোঝা লাগবে।
ইউনিট, ডাইমেনশন, গ্রাফ অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ঢাবির পরীক্ষার জন্য, বুয়েট পরীক্ষার জন্য গ্রাফ দিয়ে অনেক প্রবলেম আপনি সহজে সলভ করে ফেলাইতে পারবেন। সো ম্যাথেও আমরা কিছু কিছু ক্ষেত্রে গ্রাফ দেখাই দিব। ফিজিক্সে তো আমাদের হচ্ছে রনি ভাই আছে, সো রনি ভাইও হচ্ছে দেখবেন যে ফিজিক্সের গ্রাফগুলো খুব সুন্দর মতো আপনারা বুঝাই দিতেছে। ম্যাথের গ্রাফগুলোর জন্য আমি আছি ইনশাল্লাহ। সো দুই জায়গারই হচ্ছে গ্রাফ অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। বায়োলজিতে ভাই আসলে আমি খুব বেশি একটা কিছু বলবো না, ডায়াগ্রাম, সাইন্টিফিক নেম এগুলো শিখতে হবে, কারণ বায়োলজি আমি নিজেই খুব একটা ভালো মতো পড়ি নাই। সো বায়োলজি নিয়ে আমার আসলে কোনো কিছু বলা উচিত না, ঠিক আছে? তো লাইন বাই লাইন বোর্ড বই পড়বো, এটা হচ্ছে কথা। এবার আসেন জিপিএ নিয়ে বাস্তবতা। জিপিএ 5 না হলে কি চান্স পাওয়া যাবে না? এই কথাটা রং। জিপিএ 5 না হইলে চান্স পাওয়া যাবে না। জিপিএ 5 যদি না পান তাহলে আপনি বুয়েটে পরীক্ষাই দিতে পারবেন না, ঠিক আছে? বুয়েটে পরীক্ষা দিতে গেলে অ্যাপ্রক্সিমেট 93 থেকে 95+ নাম্বার লাগে, অ্যাপ্রক্সিমেট। এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে। সো আপনার জিপিএর সাথে বুয়েটে পরীক্ষা দেওয়ার আসলে কোনো সম্পর্ক নাই। বুয়েটে পরীক্ষা দেওয়ার সম্পর্ক হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাতে এভারেজে 93 থেকে 95+ নাম্বার পাইতে হবে। সো ওই নাম্বার যদি আপনি পাইতে চান তাহলে আপনার অটোমেটিক্যালি জিপিএ 5 চলেই আসবে, ঠিক আছে? অটোমেটিক্যালি জিপিএ 5 চলে আসবে। মেডিকেলে জিপিএর ভিত্তিতে আবেদন যোগ্যতা নির্ধারণ করা হয়। যদি আপনার জিপিএ কম থাকে তাহলে মেডিকেলে হয়তো অ্যাপ্লাই করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপিএর ভিত্তিতে আবেদন নির্ধারণ করা হয়। তার মানে ভর্তি প্রস্তুতি আর বোর্ডের প্রিপারেশন, অ্যাডমিশন প্লাস বোর্ড দুইটা একসাথেই আপনার নিতে হবে। আপনি যদি দুইটারে আলাদা আলাদা ডিস্টিংগুইশ করে নেন যে আগে বোর্ডের প্রিপারেশন নেই পরে অ্যাডমিশনের প্রিপারেশন নিব, এই কাজ করতে গেলেই ধরা খাবেন। সো এই কাজ করা যাবে না, দুইটারে সাইমালটেনাসলি চালাইতে হবে, ঠিক আছে? দুইটাকে সাইমালটেনাসলি চালাইতে হবে। এবার তাইলে আসেন স্টুডেন্টদের রুটিন কীরকম হওয়া উচিত, স্টাডি রুটিন। আপনি প্রত্যেক দিন কী কী পড়বেন, কীভাবে পড়বেন, স্টাডি রুটিনটা কীরকম হওয়া উচিত। স্টুডেন্টরা অনেক সময় আমার কাছে জিজ্ঞেস করে, অফলাইনে অনলাইনে অনেক জায়গায় জিজ্ঞেস করে যে ভাই প্রত্যেক দিন কয় ঘন্টা পড়া উচিত। এটারে আমি কম্পেয়ার করি হচ্ছে কাইন্ড অফ আমাদের জিমের ডায়েট চার্টের মতো। একজন লোক দেখবেন কম খাইয়েই অনেক বেশি মোটা হয়ে যাইতেছে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি কোনো কিছু নাও খাই, সারাদিন পানি আর বাতাস খাইলেই দেখা যাবে যে আমার ওয়েট বেড়ে যাইতেছে। আবার অনেকে আছে যে 4-5 প্লেট বিরিয়ানি খাইও ওয়েট বাড়তেছে না। পড়ালেখাটা কাইন্ড অফ সেম। ধরেন আপনার কোনো ফ্রেন্ডের একটা চ্যাপ্টার পড়তে 2 ঘন্টা সময় লাগতেছে, আপনার সেটা পড়তে 4 ঘন্টা সময় লাগতেছে। এখন আপনি যদি ওর সাথে কম্পেয়ার করেন যে ও তো 2 ঘন্টা পড়ছে, আমি কেন 4 ঘন্টা পড়বো, আমিও 2 ঘন্টা পড়বো, এটা করলে হবে না। আপনার পড়াটা শেষ করতে যদি 4 ঘন্টা লাগে তাহলে আপনার 4 ঘন্টাই পড়তে হবে, ঠিক আছে? যতক্ষণ পড়া শেষ না হইতেছে। এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেট রুটিন দিছি যে আপনার অ্যাপ্রক্সিমেট রুটিনটা কীরকম হওয়া উচিত, যে 2 ঘন্টা পড়বো হচ্ছে আমি কলেজের পড়া, 2 ঘন্টা করবো হচ্ছে কনসেপ্ট প্র্যাকটিস, 1 ঘন্টা করবো হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। এই কথাটা ম্যাথের ক্ষেত্রে আরও বেশি অ্যাপ্লিকেবল। ম্যাথে যদি এমসিকিউ প্র্যাকটিস না করেন তাহলে দেখবেন প্রত্যেকটা এমসিকিউ কঠিন লাগতেছে, প্রত্যেকটা এমসিকিউতে আপনি ধরা খাইতেছেন। ম্যাথে সবচেয়ে বেশি এমসিকিউতে ধরা খায়। প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রুটিন কীরকম হওয়া উচিত, ফিজিক্সের চ্যাপ্টার রিভিশন, কেমিস্ট্রি চ্যাপ্টার রিভিশন, ম্যাথের একটা করে চ্যাপ্টার রিভিশন। মান্থলি রুটিন কীরকম হওয়া উচিত, ফুল সিলেবাস বলতে এই 1 মাসে এই যে 4টা সপ্তাহ, এই 4টা সপ্তাহে আপনি যা যা কিছু শেষ করছেন সেইটার একটা মক টেস্ট বা মডেল টেস্ট দেওয়া, ভুলের খাতা তৈরি করা, উইকলি টপিক মানে উইক টপিকগুলো চিহ্নিত করা যে ভাই আমার এই টপিকগুলো একটু দুর্বল, আমি এই টপিকগুলোতে একটু পিছায় যাইতেছি বা এই টপিকগুলো আমি বুঝতেছি না, এই টপিকগুলো চিহ্নিত করা যে আমার এই টপিকগুলোতে একটু প্রবলেম হচ্ছে। এখন আসেন দেখি যে টপ স্টুডেন্ট আসলে কি করে। টপ স্টুডেন্ট হচ্ছে নিয়মিত পড়ে, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন শেষ করতেছে, ক্লাসের পড়া জমাবে না, প্রতিদিন অল্প অল্প করে পড়বে, ভুলগুলো আলাদা খাতায় লেখা রাখে। এইটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে ডিফারেন্সিয়েটিং একটা মানে মেজার, যে ভালো স্টুডেন্টের সাথে খারাপ স্টুডেন্ট ভুলগুলা আলাদা করে প্রায়োরিটাইজ করতেছে যে আমি এই একটা ভুল করছি, এটা যেন পরের বার ভুল না হয়, সেই জন্য সে ওটা আলাদা করে নোট খাতায় লেখাই রাখে। রিভিশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, প্রত্যেকটা চ্যাপ্টারের রিভিশন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রিভিশন যদি আপনি প্রপারলি না দেন আপনার মাসেল মেমোরি ওটারে ধরে রাখতে পারবে না, যে আপনি এই জিনিসটা পড়ছিলেন, দেখবেন নতুন পড়া পড়তে পড়তে পুরান পড়া ভুলে যাইতেছেন, কারণ আপনি আগেরগুলোকে রিভিশন দেন নাই। একদিনে 12 ঘন্টা নয়, 2 বছর ধরে ধারাবাহিক পড়াই হচ্ছে আসল কৌশল। এটা আপনাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম দেখা যায় যে আপনারা এই জিমের ক্ষেত্রেও আমি আসলে এই প্রবলেমটা দেখি। জিমে ধরেন একজন মানুষ নতুন আসছে, ঠিক আছে, বিগিনার, ঠিক আছে, সে আইসা কি বলবে যে ভাই আমার আজকেই একেবারে সালমান খানের মতো, জন আব্রাহামের মতো বডি বানায় ফেলাইতে হবে। এটা কি আসলে একদিনে পসিবল? ও দেখবেন যে একদিন জিমে আসছে, পরের 12 দিন ওর কোনো খোঁজ খবর নাই, পরের 30 দিন ওর কোনো খোঁজ খবর নাই। এইটা কিন্তু আসলে বডি বিল্ডিং বা ফিটনেসের মেইন কৌশল না। ফিটনেস আসলে একটা লাইফস্টাইলের সাথে কানেক্টেড। আপনি যদি ছোটোখাটো কাজগুলা ডেইলি মেনটেন করেন, লং টার্মে যায় আপনি এটার রেজাল্ট পাবেন। সিমিলারলি
পড়ালেখাও হচ্ছে সেম একটা জিনিস, যে একদিনে 12 ঘন্টা পড়ে আসলে লাভ নাই। একদিনে 12 ঘন্টা পড়লেন, পরের 12 দিন আপনার কোনো খোঁজ খবর নাই। তার চাইতে প্রত্যেক দিন এভারেজে 1 ঘন্টা করে পড়েন, সেইটা আপনার জন্য ইম্প্যাক্টফুল হবে বেশি। প্রত্যেক দিন আপনার মাসেলকে ট্রেন করেন, মেমোরিকে ট্রেন করেন, যে আমার হচ্ছে প্রত্যেক দিন এতটুকু পড়াই লাগবে, ঠিক আছে, এইটুকু হচ্ছে ট্রেন করেন। 2 বছর ধরে যদি এই জিনিসটা মেনটেন করতে পারেন, তাইলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট নিয়ে আসা পসিবল, ঠিক আছে। অ্যান্ড আমাদের হচ্ছে লাস্ট যেই কথাটা, বুয়েট, মেডিকেল, ঢাবি সব জায়গায় চান্স পাওয়া এটা আসলে কোনো ম্যাজিক না, 2 বছরের ধারাবাহিক পরিশ্রমের ফল। একটু আগে যেই কথাটা বললাম যে আপনি শুধুমাত্র একদিন পরে আসলে চান্স পাবেন না, এই পরিশ্রমটা, এই হার্ডওয়ার্কটা আপনার করে যাইতে হবে টিল অ্যাডমিশনের লাস্ট ডে। অ্যাডমিশনের একেবারে লাস্ট দিন পর্যন্ত এই সেম এফোর্টটা, সেম ইম্প্যাক্টটা আপনাকে দিয়ে যাইতে হবে। আজ থেকেই সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করেন। আজকের থেকেই যদি আপনার টার্গেট ফিক্স থাকে যে আমি মেডিকেলে চান্স পাইতে হবে, আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, আমার বুয়েটে চান্স পাইতে হবে, তাহলে আজকের থেকেই আপনার এই কাজগুলো শুরু করা উচিত। সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে কি কি স্ট্র্যাটেজি মেনটেন করলে আপনি আপনার স্বপ্নের ইউনিভার্সিটিতে পা রাখতে পারবেন। অ্যান্ড আজকের থেকেই যদি আপনি এই জিনিস নিয়ে কাজ শুরু করেন, তাইলে ইনশাল্লাহ 2 বছর পরে আপনার সাথে আপনার পছন্দের ক্যাম্পাসে ইনশাল্লাহ দেখা হবে। সো আপনারা আজকের থেকেই হচ্ছে এই ওয়ার্কটুকু শুরু করে দেন, একেবারে হার্ড স্মার্ট ওয়ার্ক করেন যেন একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়। দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।